This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন রেজিস্ট্রার 85 বছরের বৃদ্ধ ধনঞ্জয় চতুর্বেদী। আগামী 4 জানুয়ারি ছিল শুনানি দিন। পরিবারের অভিযোগ, চিন্তিত ছিলেন। আজ সকালে রেজিস্ট্রার মাতৃসদনে ভর্তি করা হয়, সেখানে মৃত্যু হয় বৃদ্ধের। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, বাড়িতে শয্যাশায়ী হয়েছিলেন তিনি। তবে খবর রাখতেন, এসআইআর এর দাবি ছিলেন। এসআইআর আতঙ্কে মৃত্যু বলে অভিযোগ। বৃদ্ধের ছেলে রাজেন্দ্র চতুর্বেদী বলেন, বাবা বড়বাজারে একটি স্কুলে চাকরি করতেন। আমরা রেজিস্ট্রার বাসিন্দা, প্রায় 80 বছরের। গত 29 ডিসেম্বর বিএলও শুনানি নোটিশ দিয়ে যায়। তারপর থেকেই বাবা দুশ্চিন্তায় ছিলেন। রবীন্দ্র সরণিতে থাকতাম, এখন এনএস রোডে ফ্ল্যাটে থাকি। আমাকেও 5 তারিখে ডেকেছে। বাবা চিন্তিত ছিলেন, এটা ভেবে শুনানিতে কোথায় যেতে হবে, কি করে যাব, নাম বাদ গেলে কি হবে, এইসব নিয়ে। নির্বাচন কমিশন বয়স্ক এবং অসুস্থ মানুষদের হয়রান করছেন, কেন বুঝতে পারছি না। আমাদের সব নথি থাকা সত্ত্বেও কেন শুনানিতে ডাকা হবে, প্রশ্ন বৃদ্ধের ছেলে। রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র বলেন, খুবই লজ্জার, এই বয়সে এসেও একজন মানুষকে ভারতীয় নাগরিকের প্রমাণ দিতে হচ্ছে। রিষড়ার বিজেপি কাউন্সিলর মনোজ সিং বলেন, ওনার পটাশিয়াম ফল করেছিল, বয়স হয়েছিল, অসুস্থ ছিলেন। নিজের মৃত বাবাকে নিয়ে রাজনীতি করছেন তার ছেলে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি আমার পরিচয়টা আগে দিয়ে দিই। আমি রাজেন্দ্র চতুর্বেদী, স্টেট গভর্নমেন্ট অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট এবং রিষড়া মিউনিসিপ্যালিটি অ্যাডভোকেট সহ কোন্নগর মিউনিসিপ্যালিটি অ্যাডভোকেট এবং আরও কোম্পানি আমি রিটেনার। আমি বার অ্যাসোসিয়েশন রুম নম্বর 6 হাইকোর্টে বসি স্টেট গভর্নমেন্ট হিসেবে। আমার বাবা 2002 সালে বিদু মাহেশ্বরী বিদ্যালয় থেকে রিটায়ার্ড হলেন অ্যাজ হেডমাস্টার। এই 2002 পর থেকে উনি সুস্থভাবে চলছিলেন, কিন্তু হঠাৎ যে এসআইআরটা শুরু করা হলো, উনি রোজই কাগজ পড়তেন এবং কাগজ পড়ে ওনার মাথায় একটা জিনিসটা বসে গিয়েছিল, এবং ওনার নামটা ড্রাফট রোলে এসেছে, তবুও ওনার এটা বিশ্বাস হচ্ছিল না কি আমার নাম ড্রাফট রোলে থাকার পরেও থাকবে। এই কারণে উনি যে কেউ বাড়িতে আসতো তাকেই ধরে বলতেন এবং আমাকে সবসময় অল ফ্যামিলি মেম্বার সাথে কথা বলতেন। ওনাকে দুটো আয়াও রাখা হয়েছিল, উনি বেড রিডেন ছিলেন এবং বাড়িতে চালা হাঁটা ভালোভাবেই করছিলেন, কোনো রকম অসুবিধে ছিল না। কিন্তু হঠাৎ 29/12/2025 তারিখে যখন বিএলও এলো, তখন ওনার নামে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হলো। সেই হিয়ারিং ডেটটা হচ্ছে 4 আপনার এটা কি জানুয়ারি ওনাকে ডাকা হলো। কিন্তু এই নোটিশে কোনো রকম এই ধরনের লেখা নেই কি আপনার নামটা 2002 সালে নেই এবং আপনাকে কেন ডাকা হয়েছে। এর ফলে যেই ফটোটা তুলতে এলো, উনি আমাকে বললেন, ফটো তুলছে কেন? আমি বললাম, বাবা ওটা আপনার হিয়ারিং এসছে। আমি বলতাম না, কিন্তু আমি বাধ্য হয়ে আমাকে পরিস্থিতি অনুযায়ী বলতে হলো। আমি বললাম যে বিএলও এসছেন, এটা নিয়ে গিয়ে হয়তো ফরওয়ার্ড করবেন, ওর পরে হয়তো ওনারা কনসিডার করতে পারেন। যাই হোক, উনি ফটোটা দিলেন। ওর পরে ওনার যে মাথায় বসে গেল কি আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, যেহেতু ডে বাই ডে উনি কাগজে পড়ে থাকতেন। এবং এই মাথা বসে যাওয়ার পর ওনার শরীরটা ডিটোরিয়েট শুরু হয়েছে এবং সব কিছুটা নর্মাল নাই বলা যাক, কারণ হচ্ছে এটা পড়ার পরে আগেই আমি বললাম কি ওনার পরিস্থিতি কীভাবে, প্রেশারটা ফ্লাকচুয়েট করলো, পালসটা ফ্লাকচুয়েট করছে। এবং বিএলওকে উনি জিজ্ঞাসা করছেন কি আমাকে কোন ফ্লোরে যেতে হবে, আমি সিঁড়ি থেকে নামবো কী করে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কোনো ব্যবস্থা করতে পারবেন? ও বলল, স্যার আমি তো জানি না, আমি গিয়ে এটা দিতে পারি এবং কর্তৃপক্ষ হয়তো
এটা করতে পারে। আমি ওর পর একটা কি ইআরও শ্রীরামপুর মিস্টার প্রদীপ ঘোষ, তার সাথে বিএলও থেকে নম্বর নিয়ে আমি ফোন করলাম। ও বলল না এখন তো আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশান আসেনি, আমি কিছু বলতে পারছি না। এই কথাগুলো আমি বাবাকে জানাইনি, কিন্তু এই যে ডেটটা ওনার 4 তারিখে আসছে, এই নিয়ে ওনার মাথায় বসে গেল কি 4 ঘন্টা লাইন দিয়ে আমি কিভাবে দাঁড়াবো, যদি আমার নাম না থাকে তাহলে আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। আমি বারবার এই কথাটা বোঝানোর পরও ওনার মাথা থেকে এটা বেরোলো না। 1 তারিখে রাত্রিরে 7টা থেকে 7:30 হবে, আমাদেরকে বাধ্য হয়ে ওনার যে অসুবিধেটা কন্ডিশনটা ডিটোরিয়েট শুরু হয়ে গেল, পালসটা নেমে গেল, চেস্টে পেন, ভেতরে পেন, আমার চেস্ট পেন ওনার শুরু হয়ে গেল। তখন ওনাকে মাতৃসদনে নিয়ে যাওয়া হলো এবং শেষ মুহূর্তে উনি 9:30টার সময় এই রিসরা মাতৃসদনে নিঃশ্বাস ত্যাগ করলেন। এবং আমি 7:15টার সময় যখন হসপিটালে গেলাম ওনাকে দেখাশোনা করার জন্য, উনি একই কথা বলে গেলেন কি এসআইআর তুমি দেখে নাও, এসআইআর দেখে নাও। মানে হিয়ারিং এর আগেই বাবা চলে গেলেন একদম 4 তারিখে হিয়ারিং। এর দায় কার? এ দায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং যার অথরিটি রয়েছে, যে একটা 84 বছর বয়সী, তাকে যদি প্রমাণ করতে হয় উনি পিপিও হোল্ডার, উনি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, এর থেকে আর দুঃখদ ঘটনা নাই। আমারও 5 তারিখে হিয়ারিং দেওয়া হয়েছে। এবার আপনি ভাবুন কি আমি কিভাবে, কোন পরিস্থিতিতে এই চলাকালীন আমি গিয়ে হিয়ারিংয়ে 4 ঘন্টা দাঁড়াবো। আমার আপনি তো আইনজীবী, আমি আইনজীবী কি ব্যবস্থা এবং নেবেন? আমার আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতি পুরো দায়ী হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হেডেড বাই মোদি এবং বিজেপি গভর্নমেন্ট। এর ছাড়া আর আমি এই যে ইলেকশন কমিশনকে যে বিজেপি নিজে হাত বানিয়ে রেখেছে, ইলেকশন কমিশনকে অস্ত্র বানিয়ে রেখেছে, ওনারা চাইছে কি তৃণমূল কংগ্রেসের কোনো ভোটারদের নাম না থাকে, পশ্চিমবাংলায় শুধু বিজেপি থাকুক, এটাই ওনার তা ব্যবস্থা করতে চলেছেন। এটা নিয়ে তো অভিষেক ব্যানার্জিও সরব হয়েছেন এই বয়স্কদের। অবশ্যই, কিন্তু আমি তো আপনাকে নাম ধরে বললাম কি আমি ইআরও মিস্টার প্রদীপ ঘোষের সাথে ফোনে কথা বলেছি, উনি বললেন আমরা কিছু করতে পারবো না, আমাদের কাছে কোনো উপরিমহল থেকে ইনস্ট্রাকশন নেই। তাহলে আজকে যদি 84 বছর বয়সী যে জন্ম থেকে এখানে জন্ম নিল, আমার জন্ম এখানে হয়েছে, তাকে যদি প্রমাণ করতে হয়, এটা শুধু কিছুই নয়, একটা চক্রান্ত। বিহারে যেটা হয়েছে ওটাই পশ্চিমবাংলা চালানোর চেষ্টা চলছে, কিন্তু এই পশ্চিমবাংলা যে জায়গায়, এখানে কোনো রকম অঘটন ঘটবে না। মোদি যাই করুক না কেন, আমরা আবার ফেরত চলে আসছি। উনি দেখে নেবেন কি পশ্চিমবাংলা মাটিতে যে পশ্চিমবাংলা যে শিক্ষিত বাস করে, তার প্রমাণ 2026-এ আমরা দিতে তৈরি আছি। এবং উনি যাই অস্ত্র চালান না কেন, উনি কিনেছেন একজন, আপনাকে বলল উনি তো অনেক কিছু ডেভেলপমেন্ট করেছেন বিজেপি গভর্নমেন্ট, মোদি, অমিত শাহ, কিন্তু আজকে আপনাকে জানাই কি উনি কিনেছেন ইডি কিনেছেন, সিবিআই কিনেছেন, জুডিশিয়ারি কিনেছেন, সমস্ত অস্ত্র দিয়ে সবাইকে চাপিয়ে দেওয়া। ওনার মহাভারতে আপনারা দেখেছেন কি একটা তখন ঘোড়া চলতো, এই ঘোড়াটাকে কিভাবে পুরো বিশ্বজয়ী করার জন্য কাজটা হতো। আজকে 3-4টা স্টেট রয়েছে, এসআইআরটা শুরু হলো, আসামে হয়নি বলি। আমার একটা আত্মীয় এসেছিল ছত্তিশগড় থেকে, তখনও বলছে কি আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, আমাদেরকে তো শুধু বিএলও ডকুমেন্টস নিয়ে চলে যায়। বাবাকে, উনি হচ্ছেন আমার ব্রাদার ইন ল। কি চাইছেন এখন আপনি? এখন আমি চাইছি কি আমার বাবা যে ক্ষতিপূরণ হলো, যে পশ্চিমা আমার যে নিজস্ব হলো, তাকে পুরোপুরি দায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। রিসার একজন রিটায়ার্ড টিচার ধনঞ্জয় চতুর্বেদী, তিনি একটা স্কুলের হেডমাস্টার ছিলেন। ওনার 4 তারিখে এসআইআরের হিয়ারিং ছিল। এই হিয়ারিং নিয়ে ওনার ছেলের সাথে এবং বিডিও সাহেবের সাথে আমার কথা হয়েছে যে যদি 84-85 বছর বয়সের যদি ইন্ডিয়ান সিটিজেনকে যদি হিয়ারিংয়ে অ্যাপিয়ার করতে হয়, তাহলে আমরা কোন দেশে বাস করি? এটা তো আমাদের জন্য লজ্জাকর ব্যাপার যে তার ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাকে প্রমাণ দিতে হবে এই বয়সে।
উনি 29 তারিখে হিয়ারিংয়ের নোটিশ পান। নোটিশ পাওয়ার পরে তিনি অসুস্থ বোধ করেন এবং তিনি অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং 1 তারিখে রাত্রিবেলা তিনি মারা যান। ওনার চেস্ট পেন হচ্ছিল। আমি যেটা বাড়ির লোকের কাছে ওনার ছেলের সাথে গিয়ে আমি ওনার বাড়িতেও গেছিলাম, ছেলের সাথে কথাও বলেছি। খুব দুঃখজনক কথা এটা, ওনারও আমাদের নাকি জন্য হিয়ারিং খুবই আছে, দুঃখজনক কথা। ওনারও হিয়ারিং এর ডেট পড়েছে 5 তারিখ। ওনার হিয়ারিং এর ডেট ছিল 5 তারিখে এবং তিনি 29 তারিখে নোটিশ পান। আর ওনার ছেলেরও পড়েছে। কি করে যাবেন, ওনার কি ছেলে করবেন? একজন হাইকোর্টের উকিল, তাকেও একটা মানে হিয়ারিং এ অ্যাপিয়ার করতে হচ্ছে। যে ছেলের জন্ম হয়েছে এখানেই পড়ালেখা করেছে, এখানে শিক্ষাগত, সেইখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, LLB এখান থেকে পাস করেছে, তাকেও কিন্তু হিয়ারিং এ অ্যাপিয়ার হতে হচ্ছে। ওর যার বাবা এখানকার স্কুলের হেডমাস্টার ছিলেন, এখানে রিটায়ার করেছেন, তাকেও হিয়ারিং এ অ্যাপিয়ার করতে হচ্ছে। খুব দুঃখজনক কথাই। উনি বলছেন যে ওনার বাবা মারা গেছে এরকম, তার মধ্যে ওনাকে হিয়ারিং এ যেতে হবে শ্রীরামপুরে। কি করে যাবেন উনি চিন্তিত, কি বলবেন? ওনাকে হিয়ারিং এর যেতে হবে, এটা তো খুব মানে বাবা মারা যাওয়ার পরে যে লোকটা হিয়ারিং এর চিঠি পেয়ে নিজেকে ভয়ে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেলেন, তিনি হিয়ারিং এর চিঠি পেয়ে অসুস্থ হয়ে মারা গেলেন, তিনি আবার কি করে, ওনার ছেলে এই অবস্থায় কি করে হিয়ারিং এ যাবেন? এটা তো আমরা SDO সাহেবের সাথে কথা বলবো এবং এটা মানে খুব দুঃখজনক কথা। বিজেপি যেভাবে যারা জেনুইন ভোটার তাদেরকে নিজের ভোট, যাতে ভোটার অধিকার তিনি যাতে ভোট দিতে পারেন, সেই ভোট রক্ষা করতে গেলে, ভোটের নাম বাঁচাতে গিয়ে তাকে নানাভাবে তাকে ডিস্টার্ব করা হচ্ছে। বয়স্ক মানুষ, যেরকম আমরা বয়স্ক মানুষের ভোট বাড়ি থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হয় এবং এই বয়স্ক মানুষ এখন গিয়ে লাইনে দাঁড়িয়ে তারা কি এখন হিয়ারিংয়ে অ্যাপিয়ার হবে, তা সে ভারতীয় নাগরিক, তার ভোট দেওয়ার অধিকার আছে, সেটাকে প্রমাণ করতে হবে। এই অবস্থা এখন মানে মানে কি অবস্থায় আমরা মানে কি বলবো, এই এত লজ্জাকর ব্যাপার যে মানে কিছু বলা যায় না। দেখুন, মানুষ নিজের বাবাকে নিয়ে রাজনীতি করবে, নিজের বাবা মারা গেছে সেইটা নিয়ে রাজনীতি করবে, এর থেকে বড় লজ্জার বিষয় না। লোক তো আশেপাশে লোককে নিয়ে রাজনীতি করে। আর যিনি মারা গেছেন সে ঘাটে আমিও ছিলাম। ওনার পটাশিয়াম ডাউন হয়ে গেছিলো, কমে গেছিলো, তার জন্য উনি মারা গিয়েছিলেন। আর যদি ওনার এটা মনে হচ্ছিল যে ভয়েতে আতঙ্কে যদি ওনার বাবা SIR জন্য মারা গেছেন, তাহলে উনি পোস্টমর্টম কেন করালেন না? পোস্টমর্টম করে ইলেকশন কমিশনারের উপরে তো উনি কেস করতে পারতেন। উনি তো একটা হাইকোর্টের অ্যাডভোকেট, উনি তো পোস্টমর্টম করার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইলেকশন কমিশনের উপরে কেস করতে পারতেন নিজের বাবার জন্য। কিন্তু এইটা টোটালি মিথ্যে আছে। 86 ইয়ার ওল্ড, উনি অসুস্থ ছিলেন, ওনার পটাশিয়াম ডাউন হয়ে গেছিলো, তার জন্য উনি মারা গেছেন। আর লজ্জা করে যে নিজের বাবাকে নিয়েও কেউ রাজনীতি করতে পারে, আমার এটা জানা ছিল না।